গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প কাঁঠালহাটির গল্প। রচনা তারাপদ রায়। এই গল্পের নাম পাঠ করেই সকল বুদ্ধিমান পাঠক এবং অনুরূপ বুদ্ধিমতী পাঠিকা বুঝতে পেরেছেন যে এই গল্পটা কাঁঠালহাটি নামে একটা গ্রামের ব্যাপার নিয়ে। সর্বশ্রী পাঠকগণ ও সর্বশ্রীমতী পাঠিকাগণ ঠিকই ধরেছেন, কিন্তু একটা গোলমাল আছে। গ্রামের নাম কাঁঠালহাটি শুনে আপনারা কেউ যদি ভেবে থাকেন এই গাঁয়ে প্রচুর কাঁঠাল হয়, গ্রামের ভেতরে বা পাশে সেই কাঁঠালের হাট বসে, সেই কারণে এমন নামকরণ, তাহলে কিন্তু ভুল করেছেন। কাঁঠালহাটিতে কাঁঠাল গাছ নেই তা নয়, কিন্তু সে হাট বসানোর মতো ব্যাপার নয়। তাছাড়া কাঁঠালহাটিতে কোনো হাট নেই। নিকটতম হাট এখান থেকে 4 কিলোমিটার দক্ষিণে মোল্লাপাড়ায়। সেখানে তরিতরকারি, মাছ মাংস, চাল ডাল, মরশুমি ফুল এইসব পাওয়া যায়। কাঁঠালের মরশুমে 2-4টে কাঁঠালও পাওয়া যায়, তবে তাকে কাঁঠালের হাট বলা যায় না। কাঁঠালহাটিতে হাট না থাকলেও বেশ বড় বাজার আছে। গ্রামের সামনের দিকে হাইওয়ের পাশে নতুন বাজার, সেখানে সুপার মার্কেট হবে এমন কথাও শোনা যাচ্ছে। গ্রামের ভেতরের দিকে রয়েছে পুরনো বাজার। কাঁঠালহাটিকে অবশ্য গ্রাম বলা অনুচিত হচ্ছে। কাঁঠালহাটিতে পঞ্চায়েত অফিস আছে, থানা আছে, বিডিও অফিস থেকে ভিডিও হল সবই আছে, উচ্চ মাধ্যমিক স্কুল আছে। হাইওয়ের পেট্রোল পাম্পের পাশে বাস স্টপ থেকে এক্সপ্রেস বাস ধরলে 3.5 ঘন্টায় কলকাতার ময়দানে পৌঁছে দেয়। বছর 30-40 আগে কাঁঠালহাটিকে হয়তো বলা যেত গ্রাম, গণ্ডগ্রাম। কিন্তু এখন জায়গাটি পুরো গ্রাম্যতা বিসর্জন না দিলেও আধা আধি শহর হয়ে উঠেছে। কাঁঠালহাটি গ্রামের মাঝখানে পুরনো বাজারের উল্টো দিকে রয়েছে পঞ্চায়েত ও বিডিও অফিস, ডাকঘর আর থানা। কাঁঠালহাটি থানার বড় বিপদ। না না, পাঠক পাঠিকা চট করে ভুল ভেবে নেবেন না। এখানে প্রতিদিন দিনে রাতে ডাকাতি রাহাজানি হচ্ছে তা নয়, খুন ধর্ষণ খুব বেড়ে গেছে তাও বলা যাবে না। এত বড় একটা থানা এলাকায় মাসে 2 মাসে 2-1টি খুন, 2-1টি ধর্ষণ, 2-4টি ডাকাতি রাহাজানি, 2-10টি চুরি বাটপাড়ি এসব তো থাকবেই। যতদিন চন্দ্র সূর্য আছে, জোয়ার ভাটা আছে, এসব তো ঘটবেই। মানুষের চরিত্র কি কখনো বদল হবে? কিন্তু এসব কোনো সমস্যা নয়, এসব তো চিরদিনের মামুলি ঝামেলা। কাঁঠালহাটি থানার বিপদ হয়েছে একটি হনুমানকে নিয়ে। হনুমান না বলে বীর হনুমান বলাই ভালো। বিপুল আকার ও আয়তনের এই হনুমানটিকে গ্রামের লোকেরা ভালোবেসে নাম দিয়েছে বীর হনুমান। কৃত্তিবাসের রামায়ণে অঙ্গদ রায় পর্বে লঙ্কাকাণ্ডের প্রায় প্রথমেই যে বিশাল বানরের কথা বলা আছে, তার বর্ণনা এই হনুমানের সঙ্গে বেশ মেলে। এই বীর হনুমানটির সঙ্গে আজ প্রায় 10-11 দিন হয়ে গেল বিরোধ বেঁধেছে কাঁঠালহাটি থানার বীর বিক্রম বড়বাবুর। কোনো এক অজ্ঞাত কারণে অধিকাংশ পুলিশ থানারই ওসি বা বড় দারোগা হলেন সৎব্রাহ্মণ। কারণটা কেউ জানে না, বোধহয় সরকার বাহাদুরও অবহিত নন। কাঁঠালহাটি থানার ওসি হলেন রামগতি গঙ্গোপাধ্যায়। ত্রিসন্ধ্যা আহ্নিক করেন, একাদশী অমাবস্যায় উপোস করেন। বস্তুত গাঙ্গুলি মশাই এই আজকের দিনেও এক নিষ্ঠাবান ব্রাহ্মণ। বর্ণ হিন্দু ভিন্ন অন্য কোনো আসামিকে পেটালে কিংবা চড়চাপড় দিলেও জামা কাপড় ছেড়ে গঙ্গা স্নান করেন। বেজান কুজাতের বাড়িতে কিংবা নিষিদ্ধ পল্লীতে তল্লাশি বা ধরপাকড় করতে গেলে গলার পইতে, হাতের পলা বসানো মন্ত্রসিদ্ধ রূপোর আংটি একটা টিনের কৌটোয় ভরে থানার সিন্ধুকে রেখে যান। অপরদিকে রামগতিবাবুর মতো দুর্দণ্ড প্রতাপ বড় দারোগা আজকাল বিরল।
তাঁর প্রতাপে সরকার পক্ষীয় এবং সরকার বিরোধী স্থানীয় পানাসক্ত নেতারা একই ঠেকে চুল্লু খায়, কখনো কোনো গোলমাল হয় না। যারা ঠেকের ব্যাপারটা জানেন বুঝতে পারছেন, মুর্শিদকুলি খাঁর বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার পরে এরকম ঘটনা আকছার ঘটে না। প্রবল প্রতাপান্বিত রামগতিবাবুর শাসনে এই কাঁঠালহাটি অঞ্চলে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ছিল। চুরি ডাকাতি ইত্যাদির মধ্যে মধ্যে হয়, দু চারজন দোষী ধরা পড়ে, ঘুষ দেয়, খালাস হয়, আবার চুরি ডাকাতি করে। সব কিছু বেশ চক্রাকারে চলছিল। গোলমাল শুরু হলো নিতাই মাস্টারকে দিয়ে। তিনি একজন স্থানীয় নেতা। এই নিতাই মাস্টার গত 10 বছরে 6 বার দল পাল্টেছেন। 3 পাত্র পেটে পড়ার পর তাঁর আর মনে থাকে না তিনি এখন কোন দলে আছেন। ঠেকের 4 চালা ঘরের এক প্রান্তে একটা নড়বড়ে টুলে শালখুঁটিতে হেলান দিয়ে বসে একাই কখনো গান্ধীর সঙ্গে, কখনো ইন্দিরা গান্ধীর সঙ্গে, কখনো সুভাষ বসুর সঙ্গে, কখনো ডাঙ্গে নামরুদিপাদ বা চারু মজুমদারের সঙ্গে আপন মনে ঝগড়া করেন। নিতাই মাস্টার হিসেবি মানুষ, ইচ্ছে করেই নড়বড়ে টুলটায় বসেন। একটু এদিকে ওদিকে হলেই টুলটা দুলতে থাকে। ভ্রম হয় খুব বেশি নেশা হয়েছে, দুপাত্রীয় পানীয় কম খেলে চলে। বীর হনুমানের হাতে প্রথম নির্যাতিত হন এই নিতাইবাবু। সেদিন সকাল থেকে ছিল বৃষ্টি বৃষ্টি মেঘলা। সন্ধ্যার পর থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। নিতাই মাস্টার যে শালখুঁটিটায় হেলান দিয়ে নড়বড়ে টুলে বসেন তার পাশেই একটা গরাধীন জানলা। অনিবার্য কারণেই এইসব চুল্লু বা চোলাই মদের স্বাধীন ঠেকগুলিতে জানলায় গরাদ থাকে না। সমস্ত প্রতিষেধক ব্যবস্থা নেওয়ার পরেও আবগারি ও পুলিশের কর্তারা রুটিন মাফিক হানা দেন অকুস্থলে, দরজায় দাঁড়িয়ে খুব হম্বিতম্বি করেন। সেই সময়ে মাননীয় খদ্দেররা অনর্গল জানলা পথে নিষ্ক্রান্ত হন। খদ্দেরদের এইটুকু না দেখলে তারা পরে থাকবে কেন? চারপাশে তো ঠেকের অভাব নেই। সেই বৃষ্টির সন্ধ্যায় সেই খোলা জানলা দিয়ে শীতল বাতাস এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সুরিখানার ঘরের মধ্যে ঢুকছিল। নিতাই মাস্টার বেশ উপভোগ করছিলেন পরিবেশটা। আজকের চুল্লু বেশ কড়া ধাঁজের, 2 গেলাস খেতেই বেশ গোলাপি নেশা হয়েছে। ঠেকে গেলাস দেয় না, এখানে মাটির ভাঁড়। কিন্তু মাটির ভাঁড়ে মদ খেতে নিতাই মাস্টারের আত্মসম্মানে লাগে। তিনি একটা ছোট কাচের গ্লাস তার পাঞ্জাবির পকেটে রাখেন। 2য় গ্লাসটি শেষ করে সবে 3য় গ্লাসটি পূর্ণ করেছেন। বাইরে ঝিঝি ডাকছে। কোথায় একটা কামিনী ফুলের গাছ থেকে জলে ভেজা সুঘ্রাণ ভেসে আসছে। ঘরের সামনের দিকে ঝোলানো স্তিমিত প্রায় একটা হেরিকেনের লণ্ঠনের হলুদ আলোয় সব কিছুই কেমন ছায়া ছায়া। খুব মৌজে ছিলেন নিতাই মাস্টার। আজ ভাগ্য খারাপ ছিল স্বর্গীয় ইন্দিরা গান্ধীর। সন্ধ্যা থেকে তাকে তুলোধনা করছেন নিতাই মাস্টার। শুধু তাকে নয়, তার বাপ ঠাকুরদা জওহরলাল মতিলালকে নিয়ে পড়লেন তিনি 3য় পাত্রে ছোট একটি চুমুক দিয়ে। ইন্দিরা গান্ধী স্বৈরাচারী, সেই মুহূর্তে একটি অভাবিত ঘটনা ঘটল। আধো অন্ধকার ঘরে নিতাই মাস্টার কিংবা অন্য কেউ কিছু বুঝবার আগে শীর্ণ অথচ ক্ষিপ্র সবল একটি লোমশ হাতের থাপ্পড় খেলেন নিতাই মাস্টার। ডাঙ্গালে শটান এক চর। সেই সঙ্গে সেই লোমশ হাতের মালিক এক ঝটকায় কেড়ে নিল নিতাইবাবুর হাতের চুল্লুর গেলাস। 2 দমে সে সেটা শূন্য করে দিল। ইতিমধ্যে নিতাইবাবুর আর্তচিৎকারে পুরো ঠেক নেশার আমেজ ছিঁড়ে সচেতন হয়ে উঠেছে। লণ্ঠনের আলোয় কিছু বোঝা যাচ্ছিল না। কি হচ্ছে? কেন মাস্টার চেঁচাচ্ছেন? একজন কারো হাতে একটা টর্চ লাইট ছিল। সে তাড়াতাড়ি টর্চটা জেলে আলো ফেলতে গেলাস হাতে কি যেন খোলা জানলা দিয়ে বেরিয়ে চলে গেল। এই ক্ষণিক দৃশ্য, সেই সঙ্গে নিতাই মাস্টারের আর্তনাদ, এ দুটো মিলে সবাই বুঝতে পারল যে জানলা দিয়ে কেউ ঠেকের মধ্যে ঢুকে নিতাই মাস্টারের হাত থেকে মদের গেলাস কেড়ে নিয়ে চলে গেল। এরকম অসম্ভব ঘটনা এই ঠেকের ইতিহাসে কখনো হয়নি। ঘোর নকশাল আমলে নকশালেরা একবার এসে মালিক আর খদ্দেরদের লাঠিপেটা করে, মদ ঢেলে ফেলে দিয়ে কাঠের বেঞ্চি ভেঙে ঠেক তুলে দিয়েছিল। আরেকবার
আবগারির এক গান্ধীবাদী বড় সাহেব স্বয়ং সেপাই নিয়ে এসে ঠেক তছনছ করে মালিক সহ জনা পাঁচেক খদ্দেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে জেলা সদরে নিয়ে যান। কিন্তু এরকম অতর্কিতে জানলা দিয়ে ঢুকে সম্মানিত খদ্দেরের হাত থেকে পানীয়ের গেলাস কেড়ে নিয়ে যাবে, এ তো ভাবা যায় না। কাঁঠালহাটিতে এমন কখনো ঘটেনি। মাতালেরা সবাই প্রতিবাদে মুখর হয়ে উঠতে না উঠতে সেই জানলার মধ্যে দিয়ে বীর হনুমান একটি হুম শব্দ করে ঠেকে প্রবেশ করলেন। নিতাই মাস্টার চেঁচিয়ে উঠলেন, ওরে বাবা, তার হাতে তখনও নিতাই বাবুর কাচের গ্লাসটি ধরা রয়েছে। চুল্লুর স্বাদ হনুমানজির খুব পছন্দ হয়েছে। তিনি আর এক পাত্র পানীয় নিতে এসেছেন। কাঁঠালহাটি ঠিক রামরাজ্যের এলাকা নয়। এ অঞ্চলে বানর হনুমান খুব সুলভ নয়। তদুপরি বীর হনুমান ঘরে ঢুকেই চোখে টর্চের আলো পড়তে যেরকম দাঁত খিঁচলেন, আর সঙ্গে সঙ্গে কিঞ্চিত আগের চর খাওয়ার অভিজ্ঞতা থেকে নিতাই মাস্টার যেরকম ওরে বাবা রেগেছি রে বলে চেঁচিয়ে লাফ দিলেন, তাতে হুলুস্থুলু পড়ে গেল। রীতিমতো হইচই শোরগোল। লোকে ভাবল বুঝি ডাকাত পড়েছে। আশেপাশের পাড়া থেকে, পুরনো বাজার থেকে লোকজন, এমনকি থানা থেকে সেপাইরা ছুটে এলো। বড় দারোগা রামগতিবাবু থানার অফিস ঘরে বসে সন্ধ্যার পর এই সময়টা শক্তি সাধনা করেন। তার একটা পকেট কালি আছে। তিনি টেবিলের ওপরে একটা সুদৃশ্য কাচের পেপারওয়েটের গায়ে ঠেস দিয়ে মা কালীকে স্থাপিত করেন। তারপর টেবিলের ড্রয়ার থেকে একটা সিঁদুর কৌটো আর দুটো প্লাস্টিকের লাল জবা বের করেন। লাল জবা দুটো মায়ের পদতলে রেখে কৌটো খুলে এক বিন্দু সিঁদুর নিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে তারপর নিজের কপালে সিঁদুর ফোঁটা পড়েন। এইসব আনুষঙ্গিক কাজ শেষ হলে পেছনের কাঠের আলমারি থেকে জমাদার সুখদেও একটি বিলাতি সুধার বোতল এবং একটি শ্বেতপাথরের গিলাস বার করেন। টেবিলের বাঁ দিকের একটি শূন্য ড্রয়ার টেনে সুখদেও গিলাস ও বোতলটি রেখে দেন। এবার রামগতিবাবু শ্বেতপাথরের গিলাসে অল্প অল্প করে কারণ সুধা ঢেলে চুকচুক করে পান করতে করতে ইষ্টদেবীর জপ করতে থাকেন। তাঁর ইষ্টদেবী হলেন ধূম্রলোচন কালীমাতা। গুনে গুনে 108 বার বড় দারোগা সাহেব ইষ্টদেবীর জপ করেন। জপের সংখ্যা ঠিক রাখবার জন্যে তিনি একটি উপায় উদ্ভাবন করেছেন। তার হাতের মাপ খুব পাকা। প্রতিবার গেলাসে ছোট চুমুকের পরের চুমুক পানীয় ঢালেন। প্রতিটি চুমুকের পর একবার করে ইষ্টদেবীর জপ করেন। এইভাবে 9 গেলাস পান করার সঙ্গে 108 বার জপ সম্পূর্ণ হয়। জপ করার সময় কেউ রামগতিবাবুকে বিরক্ত করতে সাহস পায় না, শুধুমাত্র ঘুষদাতা ছাড়া। তবে তিনি তাদের সঙ্গে কোনো কথাই বলেন না। তাছাড়া তিনি ঘুষের টাকা হাত দিয়ে স্পর্শ করেন না। পানীয়ের বোতল এবং গেলাস যে খোলা ড্রয়ারে থাকে সেখানেই নিঃশব্দে টাকা রেখে যেতে হয়। কেউ কেউ অতি সাবধানী সঙ্গে একটা ছোট চিরকুটে নিজের নাম, ঠিকানা, প্রয়োজনে একটা রবারের গাটারে টাকার সঙ্গে জড়িয়ে দেন। অবশ্য তার কোনো দরকার পড়ে না। বড় দারোগার সেন দৃষ্টি দিয়ে তিনি বুঝে নেন কে কিসের জন্য টাকা দিচ্ছে। ওং ক্রিং কাল কালিকায় নমঃ। ওং কালী কালী মহাকালীকে পাপ হরিণী জয়ন্তী। আজ এই ঝিরঝিরে বৃষ্টির সন্ধ্যায় রামগতিবাবু খুব আয়েশ করে ইষ্টনাম জপ এবং কারণ সুধা পান করছিলেন। পানীয়টি খুবই উচ্চমানের, খাঁটি বিলিতি, এবং তাই শুধু নয়, খুবই পবিত্র। মহামান্য পোপের ভ্যাটিকান প্রাসাদের ব্যক্তিগত ফোন নম্বর দিয়ে পানীয়টির নামকরণ হয়েছে ভ্যাটিকান বা ভ্যাট 69। রামগতিবাবু সবে 71 নম্বর ইষ্টজপে পৌঁছেছেন। ধূম্রলোচনা সাধনা করতে করতে ক্রমশ তিনিও ধূম্রলোচন হয়ে উঠেছেন। আজ আমদানিও ভালো হয়েছে। মালের পাড়ায় বনমালীর চট্টরাজ খুন হয়েছে বলে সেই পাড়ার 21 জন লোককে কিছুদিন আগে খুনের মামলায় ফৌজদারিতে চালান দিয়েছিলেন। আজ সেই বনমালী চট্টরাজ সশরীরে আদালতে উপস্থিত হয়েছিলেন। তাই বিকেল থেকে বড় দারোগার মনটা খুঁতখুত করছিল। দিনকাল খারাপ, কিসে কি হয়ে যায় কে জানে। অবশেষে এতক্ষণে 71 চুমুক প্রসাদ সুধা পান করে এবং সমপরিমাণ ইষ্টনাম জপ করে তিনি একটু ধাতস্থ বোধ করছিলেন। আরেক চুমুক হলেই 6 নম্বর গেলাস শেষ হয়। এমন সময় ইষ্টজপে বাধা পড়ল। চুল্লুর থেকে ডাকাত পড়েছে ভেবে
যে সেপাইরা থানা থেকে ছুটে গিয়েছিল তারা এবং তাদের সঙ্গে আরও বহু লোকজন, তার মধ্যে ঠেকের খদ্দেররাও আছে, চেঁচাতে চেঁচাতে থানার মধ্যে ঢুকে পড়ল। সকলের মুখে এক কথা, হনুমান নিতাই মাস্টারকে চোর মেরেছে। এই অবৈধ প্রবেশে তদুপরি তার ধর্মকর্মে ব্যাঘাত সৃষ্টি করায় বড়বাবু খুবই চটে গিয়েছিলেন। কিন্তু দিনকাল বড় খারাপ। আজ আদালতের ঘটনাটাও খুব সুবিধের নয়। তাছাড়া থানার মধ্যে উত্তেজিত জনতা। ঘটনার গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করলেন রামগতিবাবু। বহু লোকের সম্মিলিত কলরবে তিনি হনুমান শব্দটি শুনতে পাননি, শুধু শুনেছেন নিতাই মাস্টারকে চড় মেরেছে। পাকা দারোগার মতো রামগতিবাবু ঘটনার ভেতরে প্রবেশ করলেন। নিতাই মাস্টারকে কেন চড় মেরেছে? জনতার মধ্যে একজন বলল, নিতাই মাস্টার মদ খাচ্ছিলেন। রামগতিবাবু গম্ভীর হয়ে বললেন, চড় যে মেরেছে সে অন্যায় কিছু করেনি, মাতালদের চাপকানো উচিত। বলতে বলতে 6 নম্বর গেলাসের শেষ চুমুকটি না খেয়েই গেলাসটি অতি সন্তর্পণে খোলা ড্রয়ারে স্থানান্তরিত করলেন। নিতাই মাস্টারকে কেউ চড় মেরেছে এটা জেনে রামগতিবাবু মনে মনে খুশি হয়েছিলেন। লোকটা কখন কোন দলে কিছু বোঝা যায় না, এক এক সময় বড় জ্বালায়, এমনকি সরকারের বিরুদ্ধে সাক্ষী দেয়। কিন্তু এখন মনের ভাব গোপন করে দারোগাসুলভ গাম্ভীর্যে তিনি জানতে চাইলেন, তখন নিতাই মাস্টার কি করছিলেন? চুল্লুর ঠেকের এক প্রত্যক্ষদর্শী খদ্দের বললেন, কি বলবো স্যার, নিতাই মহিষী ইন্দিরা গান্ধীকে গালাগালি করছিল, অনেকক্ষণ ধরেই করছিল। একথা শুনে রামগতিবাবুর মাথায় রক্ত উঠে গেল। তিনি ইমার্জেন্সি রিক্রুট। দিনের পর দিন, মাসের পর মাস দেয়ালে দেয়ালে এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধী লিখে দারোগার চাকরি পেয়েছিলেন। রামগতিবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, এমন সময় কি যে হলো, হঠাৎ আঁতকে উঠে উত্তেজিত জনতা দ্বিখণ্ডিত হয়ে পথ করে দিল। আর সেই বীর হনুমান, তার হাতে তখনও ধরা রয়েছে নিতাই মাস্টারের কাচের গ্লাস। সে মুখে হুফ হুফ শব্দ করতে করতে এবং স্পষ্টতই প্রমত্ত অবস্থায় টলতে টলতে থানা কক্ষে প্রবেশ করল। তখন বড় দারোগা রামগতিবাবু সম্বিত হারাননি। তিনি হনুমানের উদ্দেশ্যে এঁকে উঠলেন, এই এখানে কি, ভাগ ভাগ এখান থেকে। হনুমান ঘরের মধ্যিখানে এসে গেছে। সে কটমট করে রামগতিবাবুর দিকে তাকালো। সেও ইতিমধ্যে ধূম্রলোচন হয়ে গেছে। সে দৃষ্টি বড় ভয়ঙ্কর। জমাদার সুখদেও যাদব বড় দারোগার পিছনেই দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, সাহেব হিন্দি মে বলিয়ে বজরঙ্গি বলি বাংলা সমঝায় না। উপস্থিত জনতার মধ্যে অনেকে বলল, স্যার স্যার হনুমান বাংলা বুঝবে কি করে, ওর সঙ্গে হিন্দিতে কথা বলুন। কিন্তু দুঃখের বিষয়, হিন্দি বা বাংলা কোনো ভাষাই ব্যবহার করার সুযোগ পেলেন না রামগতিবাবু। তার আগেই হনুমান এক লাফে টেবিলে উঠে শটান এক চড় কষালো রামগতিবাবুর গালে। 71 চুমুক কারণ সুধার পরে এইরকম একটা মত্ত হনুমানের চড়, রামগতিবাবু চোখ উল্টিয়ে মেঝেতে টলে পড়লেন। হুই কাণ্ড, চোখে মুখে জল ছিটাও, ডাক্তার ডাকো। বীর হনুমান কিন্তু নির্বিকার। সে ধীরে সুস্থে টেবিলের উপর বসে খালি ড্রয়ারের মধ্যে হাত গলিয়ে প্রথমে বড় দারোগার পাথরের গ্লাসটা বার করে অবশিষ্ট 72তম চুমুকটি শেষ করল। জিনিসটা তার ভালোই লাগলো। এবার সে শ্বেত পাথরের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ভেঙে ফেলে দিল। তারপর নিতাই মাস্টারের কাচের গ্লাসটায় ভ্যাট 69-এর বোতল থেকে মূল্যবান পানীয় ঢেলে ঢেলে খেতে লাগলো। এতক্ষণে তার দৃষ্টি পড়ল টেবিলের উপর স্থাপিত পেপারওয়েট নির্ভর পকেট কালিটার দিকে। মা কালীর পদপ্রান্তের সিঁদুর সাবধানে একটু আঙুলে ছুঁয়ে নিজের লোমশ কপালে মাখল। তার আগে অবশ্য অল্প একটু সিঁদুর জিভ দিয়ে চেটে পরীক্ষাও করে দেখেছিল। এরপর যেটুকু করার বাকি ছিল সেটুকুও করল। একটি ছোট লাফ দিয়ে বড়বাবুর সদ্য পরিত্যক্ত সামনে চেয়ারে গিয়ে বসল। এদিকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গিয়ে চোখে জল ছিটোতে একটু পরে রামগতিবাবুর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তিনি প্রথমে আদেশ দিলেন, ওই
বানর হারামজাদাকে গুলি করে মারো। আদেশ শুনে হনুমান ভক্ত জমাদার সুখদেও যাদব শিউরে উঠলেন, জিভ কেটে চোখ বুজে কানে আঙুল দিলেন। তারপর ধাতস্থ হয়ে বীরের মতো জানালেন, ই জব তক জান হ্যায় मैं बजरंग बली पर गोली चलने नहीं दूंगा। জনতার মধ্যেও অনেকে সমস্বরে সুখদেবজিকে সমর্থন জানালো। ব্যাপার সুবিধের নয় বুঝে ভঙ্গ নেশা নিয়ে রণে ভঙ্গ দিয়ে রামগতিবাবু কোয়ার্টারে ফিরে গেলেন। পরের দিন সকালবেলায় হনুমানটাকে কাঁঠালহাটির কোথাও দেখা গেল না। সবাই, বিশেষ করে রামগতিবাবু এবং নিতাই মাস্টার, হাঁপ ছেড়ে বাঁচলেন। কিন্তু ভর সন্ধ্যায় কোথা থেকে যে ফিরে এলো হনুমান, প্রথমে চুল্লুর ঠেকে এবং পরে থানায় আক্রমণ চালালো। যথাক্রমে নিতাই মাস্টার এবং রামগতিবাবু নির্যাতিত হলেন। তারপর থেকে আজ 10 দিন এক নাগাড়ে এই ঘটনার পুনরাবৃত্তি হয়েই চলেছে। দিনমানে বীর হনুমানের টিকিটিও দেখতে পাওয়া যায় না। অন্ধকার ঘন হতেই তার হামলা শুরু হয়। দ্বিতীয় দিন চর খাওয়ার পরেই নিতাই মাস্টার ঠেকে আসা এবং চুল্লু খাওয়া ছেড়ে দিয়েছেন। তৃতীয় দিন থেকে রামগতিবাবু সন্ধেবেলা থানায় না বসে নিজের কোয়ার্টারেই ধূম্রলোচনার সাধনা করছিলেন। কিন্তু চতুর্থ দিনেই গন্ধে গন্ধে হনুমান সেখানে হাজির। বন দপ্তরকে রামগতিবাবু খবর দিয়েছিলেন। তারা বলেছেন, দিনের বেলায় হনুমান বেরোলে জ্বালাবেন, আমাদের লোক গিয়ে ধরে আনবে। রাতের বেলায় সম্ভব হবে না, কর্মীদের তাহলে ওভারটাইম দিতে হবে। ফায়ার ব্রিগেড অনেক সময় এ ধরনের কাজ করে। মহকুমা সদরে গিয়ে দমকল দপ্তরে কথা বলে এসেছেন, কিন্তু তারা নারাজ। আগুন না লাগলে তারা নড়বেন না। কাঁঠালহাটি থানার বড় বিপদ। রামগতিবাবু স্থির করেছেন একদিন সন্ধ্যায় গোপনে থানায় আগুন ধরিয়ে দেবেন।